অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল 5ই আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। সরকারের প্রধান উপদেষ্টাগত নির্বাচনের যে টাইমলাইন ছিল, জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই। এটা আমরা মনে করি আমির জামাত যে টাইমলাইন দিয়েছিলেন গতকালের প্রধান উপদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা, তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে। যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল, তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানের যে প্রিএম্বল আছে এটাকে প্রিএম্বলে অন্তর্ভুক্ত করতে হবে। এখন প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি ভিত্তি দেবে, দুটেই একসাথে হবে। আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি, এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সুতরাং এখন প্লিজ আমরা মনে করি এগুলা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্যে এই দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এ দাবি পূরণ একেবারেই সম্ভব। জি, আমরা 3টি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কাভার করে। এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এই দুটারও একটা গভর্নমেন্ট নিতে পারেন। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব, এটাও আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনও তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দিয়ে এটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল, 51 বিজয়ী। একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথম বুঝতে পারতাম না। এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো পচার মতোই।
আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে, একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন হবে। তা আমরা এখনো মনে করি পিআর পদ্ধতিটা বেস্ট পদ্ধতি, আমরা এই নিয়ে আগেই যাব। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার, এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি।